আজ 28শে মে 2025 বুধবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। ঝটপট 10টা খবরে যাওয়ার আগে একদম ঝটপট করে কয়েকটা কথা শুধু বলে নেই। বিশেষ কিছু কারণে আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি, যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক এলে বা হঠাৎ করে সাময়িকভাবে বন্ধ হলেও নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত, নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেন সেই ভিডিওগুলো দেখতে পারেন। ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে। মনে করলে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভবিষ্যতের ভাবনা ভেবেই এই অনুরোধটা করতেই হচ্ছে। গতকাল 27শে মে মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের অর্থাৎ ঈদুল আজহার চাঁদ দেখা গিয়েছে। তাই সৌদিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী 6ই জুন শুক্রবার। সৌদি আরবের আকাশে গতকাল হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। দেশটাতে এই জিলহজ মাস শুরু হচ্ছে আজ বুধবার 28শে মে থেকে। ফলে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 10ই জিলহজ মোতাবেক 6ই জুন শুক্রবার। সৌদি আরবে ভ্রাম্যমাণ চাঁদ দেখার কেন্দ্র তামিরে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার 27শে মে সন্ধ্যায় ইনসাইড দ্য হারামাইন ভেরিফাইড ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হয়। এদিকে সৌদি আরবের পাশের দেশ ওমানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে বুধবার 28শে মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই অনুযায়ী সেখানেও ঈদুল আজহা উদযাপন হবে 6ই জুন শুক্রবার। এর আগে ব্রুনেই এবং মালয়েশিয়াও 6ই জুন দেশ দুটোতে ঈদুল আজহা পালিত হবে বলে ঘোষণা করে। পশ্চিমবঙ্গ সহ ভারত এবং প্রতিবেশী বাংলাদেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে আজ সন্ধ্যায় ঘোষণা করা হবে। আজ সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহার দিন তারিখও ঘোষণা হওয়ার কথা, যদিও প্রথা অনুযায়ী সৌদির পরের দিন ভারতীয় উপমহাদেশে মুসলিম উৎসব উদযাপন হয়। এক্ষেত্রে আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ার এবং আগামী 7ই জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ ভারতে এবং প্রতিবেশী বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে ঘোষণা হওয়ার কথা আজ বুধবার সন্ধ্যায়। এসএসসি দুর্নীতির কোনো রকম দায় না নিয়েই স্কুল নিয়োগে নতুন বিজ্ঞপ্তির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য এবং কমিশন যে যোগ্য ও অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে না দেওয়ার ফলেই চাকরি হারাতে হয়েছে শিক্ষকদের এবং শিক্ষককর্মীদের, মঙ্গলবারও বললেন না সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে যে আইনি লড়াই হয়েছে তাকেই এদিনও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে চাকরির বিজ্ঞপ্তি জারি হচ্ছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারানো শিক্ষকরা প্রায় 3 সপ্তাহ আন্দোলন চালাচ্ছেন সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে। তাদের পুলিশের লাঠির মুখেও পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন 44,203টে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মের মধ্যে। আগামী 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 15ই নভেম্বর বেরোবে মেধা তালিকা এবং 20 নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, রিভিউ পিটিশনে আমরা চাকরি বাতিলের কথা বলিনি, সকলের চাকরি রক্ষার কথাই বলেছি। কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদের বিশেষ সুবিধে নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে বৃন্দাবন ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছেন, আজ মুখ্যমন্ত্রী আমাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছেন। আমরা নিয়োগের নতুন নোটিফিকেশান চাইনি, নোটিফিকেশান হলেও এত বিশদ তথ্য দিতে বলেনি সুপ্রিম কোর্ট। চাকরিহারাদের পক্ষে বৃন্দাবন ঘোষও বলেছেন যে মুখ্যমন্ত্রীর কথা থেকে স্পষ্ট রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে তাকে এড়িয়ে যাওয়ার প্রয়াস এখনও চালু রয়েছে। তিনি বলেছেন, সরকার বা আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করেনি। এছাড়াও মুখ্যমন্ত্রী দুটো রাস্তার কথা বলেছেন। প্রথমটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং দ্বিতীয়টা আইনি পথে রিভিউ পিটিশন। চাকরিহারা শিক্ষকদের বক্তব্য, সরকারকে দ্বিতীয় পদ্ধতিতেই যেতে হবে।
মমতা ব্যানার্জি যদিও বলেছেন যে আইনি আবেদন করে রায় পুনর্বিবেচনা এবং নতুন বিজ্ঞপ্তি দুটোই হবে। প্রতিবাদী শিক্ষকদের আবেদন করার জন্য বলেছেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল যে অস্বচ্ছতা ধরা পড়েনি, যাদের নিয়োগে স্কুল শিক্ষার স্বার্থেই সেই শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। চাকরিহারা শিক্ষকরা চেয়েছিলেন কারা স্কুলে ফেরত যাবেন তার তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার। প্রতিশ্রুতি দিলেও এমনকি এই তালিকাও রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে পারেনি। তারপর থেকে আন্দোলন উত্তাল হয়েছে আরও। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও সুস্পষ্ট আকার নিয়েছে। ধীরে ধীরে এগোচ্ছে উত্তরের ওড়িশা উপকূলের দিকে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। বৃহস্পতি এবং শুক্রবার ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, মাঝে মাঝে রোদও হচ্ছে। বেলা বাড়লে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিবিধি দেখে মনে হচ্ছে আগামী দুদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতা সহ বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। বৃহস্পতিবার 10টা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ পৌঁছতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটারে। ওই জেলাগুলোর জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। হরিয়ানার পঞ্চকুলায় একই পরিবারের 7 সদস্যের মৃত্যু ঘিরে রহস্যের জট কাটতে না কাটতেই কেরলের ভক্কমে একই পরিবারের 4 জন সদস্যের রহস্যজনকভাবে মৃত্যুতে শোরগোল উঠেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে আত্মহত্যাই করেছেন দম্পতি এবং তাদের 2 সন্তান। কারণ হিসেবে পঞ্চকুলার ঘটনার মতোই উঠে আসছে ঋণ সংক্রান্ত বিষয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভিক্কমের বাসিন্দা অনিল কুমার, তাঁর স্ত্রী সিজা এবং তাদের 2 পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়িতেই। কর্তার বয়স 55 বছর, গৃহকর্ত্রী 50 বছর বয়সী এবং 2 পুত্রের বয়স 20-র আশপাশে। সকলকেই আলাদা আলাদা ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ জানাচ্ছে বেশ কয়েকদিন ধরে অনিলের পরিবারের কাউকে বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা, তাই তাদের সন্দেহ হয়। মঙ্গলবার খোঁজ নিতে গিয়েই তারা 4টে ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি খবর দেন পুলিশে। এক তদন্তকারী অফিসার বলেছেন, আমাদের অনুমান অর্থনৈতিক সমস্যায় পড়েছিলেন বাড়ির কর্তা, তার আঁচ পড়েছে গোটা পরিবারে। অর্থনৈতিক কারণে পরিবারের সকলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলছি না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। পুলিশ আরও জানিয়েছে কারো দেহের পাশে কিংবা বাড়ির কোথাও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা যাচ্ছে বাড়ির কর্তার অনেক আর্থিক ঋণ ছিল, সেই কারণে সকলে মিলে আত্মহত্যা করলেন। উত্তর খুঁজছে পুলিশ। বস্তুত পঞ্চকুলায় মিত্তল পরিবারের আকস্মিক মৃত্যুর নেপথ্যেও অর্থনৈতিক সমস্যার তথ্য পেয়েছে পুলিশ। জানা যাচ্ছে ধার দেনায় ডুবে থাকা ওই পরিবারের সকলে আত্মহত্যার পথ বেছে নেন। সোমবার রাত 10টা নাগাদ সকলের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে 3টে কিশোর এবং কিশোরী রয়েছে। তাদের বয়স যথাক্রমে 12, 13 এবং 14 বছর। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ আবহে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। এর জেরে এরদোগানের দেশের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এই পরিস্থিতিতে এবার বিপুল টাকা বকেয়া রেখে পাত্তাড়ি গুটিয়েছে কানপুর মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত তুরস্কের একটা সংস্থা। জানা গিয়েছে তুরস্কের ওই ঠিকাদারি সংস্থাটার নাম গুলেরমাক। অভিযোগ, ঠিকাকর্মীদের বেতন বাবদ 80 কোটি টাকা বাকি রেখেই চলে গিয়েছে গুলেরমাক কর্তৃপক্ষ। এমনকি 10 মাস ধরে 53 জন ঠিকাদারের পাওনা পর্যন্ত মেটায়নি তুরস্কের ওই সংস্থা। বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও বিষয়টা এড়িয়ে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। গুলেরমাকের এই কাণ্ডে মাথায় হাত পড়েছে কানপুর মেট্রো কর্তৃপক্ষের। সূত্রের খবর, ভারতীয় সংস্থা শ্যাম ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছিল গুলেরমাক।
নিজের অধীনে থাকা আরও 53টা সাবলেট ফার্মকে কাজের বরাত দিয়েছিল তুরস্কের ওই সংস্থা গুলেরমাখ। অভিযোগ, কাজ সম্পন্ন হওয়ার পরেও মোটা অঙ্কের টাকা বাকি রেখে দিয়েছিল গুলেরমাখ। প্রথমে এই বিষয়ে উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন ঠিকাদাররা। অভিযোগ, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর এই সোমবার জেলা শাসকের দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন 9 জন ঠিকাদার। তাদের দাবি, ভারত পাক সংঘর্ষে তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই টাকা মেটানো নিয়ে ঢিলেমি শুরু করে গুলেরমাখ। লিখিত অভিযোগ অনুযায়ী মেট্রো মার্বেল, রেডিয়েন্ট সার্ভিসেস সহ একাধিক সংস্থার টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক। বকেয়া বাবদ 3,70,00,000 টাকা পায় মেট্রো মার্বেল। ইউপিএমআরসির যুগ্ম জনসংযোগ আধিকারিক পঞ্চানন মিশ্রের কথায়, যৌথভাবে কানপুরের 1 নম্বর করিডোরের 4টে স্টেশনের কাজ সম্পন্ন করেছে গুলেরমাখ। কাজ শেষ হওয়ার পর গুলেরমাখকে পুরো টাকা মিটিয়ে দেয় কর্তৃপক্ষ। তবে চুক্তির মোটা টাকার 5% মেট্রোর কাছে জমা রয়েছে। 1 বছর পর তা দেওয়ার কথা। ওই সংস্থা অধীনস্থ ঠিকাদারদের টাকা না মেটালে মেট্রোকেই কিন্তু তা মেটাতে হবে। এবার হাতে হাত মিলিয়ে কাজ করবে ভারতের 3 সেনাবাহিনী। অপারেশন সিন্দুর আবহে বড় ঘোষণা কেন্দ্রের। 27 মে থেকে কার্যকর হয়েছে নতুন এই বিজ্ঞপ্তি। অপারেশন সিন্দুর আবহে বড় ঘোষণা কেন্দ্রের। এবার যৌথ কমান্ডে পরিচালিত হবে ভারতের 3টে বাহিনী, অর্থাৎ একসঙ্গে কাজ করবে স্থল, নৌ এবং বায়ুসেনা। 27 মে থেকে কার্যকর হয়েছে নতুন বিজ্ঞপ্তি। 22 এপ্রিল পহেলগামের বৈস্মরণে হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টা 6 মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিন্দুর চালায় ভারত। সেই অপারেশন সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল 3 বাহিনী। সেইভাবেই শত্রুদের যোগ্য জবাব দিতে এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। ভারতের 29টা মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের উদ্যোগকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-কে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই দাবির কোনো আইনগত ভিত্তি নেই, ফলে তারা এই নিয়ে আলোচনায়ও বসবে না। মূলত 2018 সালে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার যুক্তিতে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতে যথাক্রমে 25% এবং 10% শুল্ক আরোপ করে। ভারতের দাবি ছিল ওই শুল্ক আরোপ একতরফা এবং WTO নিয়ম লঙ্ঘন করেছে। এর প্রতিবাদে ভারত 29টা মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক বসানোর প্রস্তাব দেয়। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে আপেল, বাদাম, নাশপাতি, অ্যান্টি ফ্রিজিং কেমিক্যাল, বোরিক অ্যাসিড, লোহা এবং ইস্পাতজাত দ্রব্য। ভারত বলছে এই পদক্ষেপে বছরে প্রায় $7.6 বিলিয়ন মার্কিন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। তবে যুক্তরাষ্ট্র WTO-কে জানিয়েছে তাদের শুল্ক আরোপ সেফগার্ড নয়, বরং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তাই ভারতের পাল্টা শুল্ক আরোপ করার কোনো সুযোগ নেই। এরই মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারত পাল্টা শুল্ক চালু করলে যুক্তরাষ্ট্রে ভারতের বাইরে তৈরি আইফোনের উপর 25% আমদানি শুল্ক বসানো হবে। বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের উপর চাপ প্রয়োগের কৌশল, যাতে চলমান বাণিজ্য আলোচনা ভেঙে না পড়ে। এছাড়াও যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে ভারত WTO-র সেফগার্ড চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আলোচনায় বসেনি, ফলে ভারতের প্রতিশোধমূলক শুল্ক আরোপের নৈতিক বা আইনি ভিত্তি নেই বলেই তারা মনে করছে। এই অবস্থায় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন করে জটিলতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, সেজন্য দেশটার ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি এবং ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেৎসে ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। বিগত সপ্তাহগুলোয় গাজা উপত্যকায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। একই সঙ্গে সেখানে 11 সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। সম্প্রতি গাজায় সীমিত পরিসরে ত্রাণ ঢুকতে দেওয়া হলেও তা ঠিকমতো হাতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা। ইসরায়েলের এই নৃশংসতা নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা, তাদের মধ্যে রয়েছেন মেৎসেও। হেলসিঙ্কিতে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেৎসের পাশে ছিলেন পেত্তেরি অর্পো ও গাজায় অবিলম্বে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে জার্মানির চ্যান্সেলর বলেছেন, ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকারের অর্থে ত্রাণ পৌঁছয় তা নিশ্চিত করতে আমাদের অবশ্যই ইসরায়েলের ওপর চাপ দিতে হবে। ফ্রিডরিক মেৎসে বলেছেন, গাজায় আমরা যা দেখেছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের হামলায় উপত্যকাটার বেসামরিক লোকজনের ওপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন তিনি।
এই সময় হত্যাকাণ্ড এবং মানুষের দুর্দশা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মেৎসে। গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের কথা বলেছেন অর্প। তিনি বলেছেন, অবশ্যই অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দিতে হবে, আর ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে আমাদের ইসরায়েলের ওপর চাপ দিতে হবে। তবে এগুলো ফিলিস্তিনিদের হাতে পৌঁছানোর ক্ষেত্রে হামাস যেন বাধা না দিতে পারে তাও নিশ্চিত করতে হবে। এদিকে মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে সুইডেন। গাজায় বাধাহীন এবং দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য ইসরায়েলকে বলেছে দেশটা। এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে, তবে বর্তমানে যুদ্ধ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েল সরকার এবং মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটার 800-রও বেশি আইনজীবী, শিক্ষক এবং সাবেক বিচারপতি। চিঠিতে ইসরায়েলের সংঘটিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। খোলা চিঠিতে বলা হয়েছে, গাজায় গণহত্যা চালানো হচ্ছে, সেখানে গণহত্যার একটা গুরুতর ঝুঁকি বিদ্যমান। এতে আরও বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী স্টারমারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরা হয়। সম্প্রতি তিনি বলেছিলেন, গাজা উপত্যকার সব ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। হামাস নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজা দখল, গাজা খালি করা এবং গাজায় অবস্থান চলবে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালতের সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা ওই চিঠিতে সই করেছেন। সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার নেতাদের সাম্প্রতিক একটা বিবৃতির কথাও উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে এইসব দেশের নেতারা গাজায় চলমান ভোগান্তিকে অসহনীয় বলে অভিহিত করেছিলেন। বিবৃতিকে স্বাগত জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এই বিবৃতি ইঙ্গিত দেয় যে সংশ্লিষ্ট সরকারগুলো প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত। চিঠিতে যুক্তরাজ্যের সরকারকে মৌলিক আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা পালনের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ফিলিস্তিনের জন্য জরুরি, নিঃশর্ত এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা আবার চালু করতে সব ধরনের উপায় ব্যবহার করা উচিত। এখন এই সব বিষয় বাস্তবায়নে অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত ইসরায়েলের মন্ত্রী, অন্যান্য বেসামরিক ও সামরিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে বিদ্যমান যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা, বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্য ইসরায়েল ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পিত রোডম্যাপ স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্য গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে একটা নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের জামাতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে খালাস পেয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণা করে তাকে সব অভিযোগ থেকে মুক্ত করে দিয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তিনি বুধবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। জানা যায়, বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে। আজ থেকে তিনি একজন নির্দোষ ব্যক্তি। 2012 সালের 22 আগস্ট মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আজহারুল ইসলাম। সেই থেকে তিনি কারাবন্দী। এই রায়ের পর তাঁর আইনজীবীরা বলছেন, এতদিন ধরে যে সিন্ডিকেট ইনজাস্টিস চলছিল তার শেষ হলো আজ। এই মামলার রায় বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ মোড় হিসাবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে এমন এক সময়ে যখন জামাত এবং বিএনপির একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দণ্ড কার্যকর হয়েছে এবং কেউ কেউ কারাগারেই মৃত্যুবরণ করেছেন। ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে দেশটার প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা করেছে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে খোরখে ইভান ওসপিনাকে ফিলিস্তিনে তাদের দেশের প্রথম রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে। ওসপিনাকে কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসাবে বিবেচনা করা হয়। 2024 সালের মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলের সাথে
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিল। সেই সাথে গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। 1 বছর আগে কলম্বিয়া রামাল্লায় তাদের দূতাবাস খোলার ঘোষণা করেছিল। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মূলধারার মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের বেশিরভাগ গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে। উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয়, মূলধারার গদি মিডিয়ার বেশিরভাগ অংশ চিল্লে চেঁচিয়ে, বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করা হয়। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষার শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, দীপক শর্মা, সঞ্জয় শর্মা, মোহাম্মদ জুবাইরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।